ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে অষ্টম শ্রেণীর কোষে দেখি 12 6 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখিয়েছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখানে দেখে নেবে। আজকে তোমাদের অঙ্কগুলো খুবই সহজভাবে শেখাবো, তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে সহজেই বুঝতে পারবে। দেখো এখানে 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে, দুই প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর পরিমাণের অনুপাত যথাক্রমে এত এবং এত। যদি প্রথম প্রকারের 10 কিগ্রা এর সঙ্গে দ্বিতীয় প্রকারের 18 কিগ্রা মেশানো হয়। ঠিক আছে, দেখো প্রথম কিন্তু গুঁড়ো সাবান ছিল 10 কিগ্রা আর দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবান ছিল 18 কিগ্রা, আর দুটো কিন্তু মেশানো হয়েছে। তবে নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে হিসেব করে লিখি। তো দেখো আমি বের করে নেব যে প্রথম প্রকারে গুঁড়ো সাবানে সোডা কত আছে, সাবান গুঁড়ো কত আছে। দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানে সোডা কত আছে, সাবান গুঁড়ো কত আছে বের করে নেব। আবার দুটো প্রকারের সোডাকে আর দুটো প্রকার সাবান গুঁড়োকে একসাথে মিশিয়ে নেব আর নতুন অনুপাত বের করে নেব। কী হবে দেখো, এখানে দুই প্রকার আছে গুঁড়ো সাবান, তো লিখে নেব প্রথম প্রকার। এখানে প্রথম প্রকার লিখে নিয়ে আমি পয়েন্ট করে দিলাম। তবে বারবার আমাকে প্রথম প্রকার কথাটি লিখতে হবে না। ঠিক আছে, এবার দেখো আমি লিখে নেব যে মোট গুঁড়ো সাবান, মোট গুঁড়ো সাবান আছে সমান দেখো কত, 10 কিগ্রা। এবার দেখো অনুপাতটা লিখে নেব, লিখব যে গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর অনুপাত সমান দেখো পাচ্ছি এখানে 2:3। এবার দেখো লিখব যে গুঁড়ো সাবানে সোডার আনুপাতিক ভাগহার। অঙ্কটি একটু বড় হবে, তোমাদের আমি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো শর্টকাটে করছি না, বিস্তারিতভাবে সুন্দরভাবে শেখাচ্ছি, তোমরা বুঝতে পেরে যাবে। লিখে নেব যে গুঁড়ো সাবানে সোডার আনুপাতিক ভাগহার। এখানে দেখো আমি বসে নেব সমান দিয়ে, এটা হচ্ছে সোডার সংখ্যা, তো 2টা লিখে উপরে, আর এটি যোগ করে আমি বসিয়ে নেব। কত পাচ্ছি, 5 পাচ্ছি, এটা পেয়ে গেলাম অংশ। ঠিক আছে, এবার দেখো লিখব যে সাবান গুঁড়োর আনুপাতিক ভাগহার। এই 3টা হচ্ছে সাবান গুঁড়োর সংখ্যা, 3টা উপর লিখব, আর এটি যোগ করে আমরা পেয়ে আছি 5 অংশ। মোট গুঁড়ো সাবান ছিল প্রথম প্রকারে দেখো 10 কিগ্রা। এখন লিখে নেব অতএব 10 কিগ্রা গুঁড়ো সাবানে সোডা আছে সমান দেখো 10-এর মধ্যে আছে এত অংশ, তো সমান দেখো আমি কাটাকুটি করে নেব। এখানে পাচ্ছি 5 দিয়ে 10, তো 2 দিয়ে 4 কিগ্রা পাচ্ছি সোডা আছে। এবার দেখো লিখব যে অতএব 10
কিগ্রা গুঁড়ো সাবানে, এবার সাবান গুঁড়ো আছে, লিখব সাবান গুঁড়ো, সাবান গুঁড়ো আছে। দেখো 10-এর মধ্যেই 3/5 আছে, তো লিখবো এখানে 3/5, কাটাকুটি করে নেব, এখানে 5 দিয়ে 10 সমান দাঁড়াচ্ছে 3 দুগুণে 6 কিগ্রা। ঠিক আছে, দেখো এখানে 4 আর 6 যোগ করলে পেয়েছি আমরা মোট 10 কিগ্রা। তো প্রথম প্রকারে বেরিয়ে গেল। এবার বের করব দ্বিতীয় প্রকার। লিখে নেব দ্বিতীয় প্রকার, আমি পয়েন্ট করে দিলাম। পয়েন্ট করলে কি হবে, যে বারবার আমাকে দ্বিতীয় প্রকার কথাটি লিখতে হবে না। ঠিক আছে, এবার দেখো লিখব মোট গুঁড়ো সাবান আছে, এখানে আছে কিন্তু 18 কিগ্রা। লিখে নেব যে মোট গুঁড়ো সাবান আছে সমান 18 কিগ্রা। ঠিক আছে, এবার দেখো লিখব যে গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর অনুপাত। তো দেখো এখানে আছে কত অনুপাতে, এখানে আছে 4:5 অনুপাতে। ঠিক আছে, এবার দেখো আমি লিখে নেব যে গুঁড়ো সাবানে সোডার আনুপাতিক ভাগ হার। গুঁড়ো সাবানে সোডার আনুপাতিক ভাগ হার। এখানে দেখো 4টা হচ্ছে সোডার সংখ্যা 4 উপরে, আর এটি যোগ করে পেয়েছি 9, লিখে নেব অংশ। ঠিক আছে, এবার দেখো আমি লিখব যে গুঁড়ো সাবান গুঁড়োর আনুপাতিক ভাগ হার সমান, দেখো এই 5টা হচ্ছে সাবান গুঁড়োর সংখ্যা, আর এই দুটো যোগ করে পেয়েছি 9 অংশ। এখানে মোট সাবান গুঁড়ো ছিল দ্বিতীয় প্রকারে 18 কিগ্রা। লিখে নেব যে অতএব 18 কিগ্রা গুঁড়ো সাবানে সোডা আছে সমান, দেখো মোট হচ্ছে 18 কিগ্রা। তো 18-এর মধ্যে দেখো 4/9 অংশ ছিল সোডা, কাটাকুটি করে নেব, এখানে পাচ্ছি 9 দুগুণে 18 সমান পাচ্ছি 4 দুগুণে 8 কিগ্রা। এরপরে দেখো লিখে নেব যে এই 18 কিগ্রা, অতএব 18 কিগ্রা গুঁড়ো সাবান গুঁড়ো আছে, সাবান গুঁড়ো আছে সমান 18-এর মধ্যে দেখো 5/9 অংশ কিন্তু ছিল সাবান গুঁড়ো। এখন দেখো কাটাকুটি করে নেব, এখানে পাচ্ছি 9 দুগুণে 18 সমান পাচ্ছি 5 দিয়ে 10 কিগ্রা। পেয়ে গেলাম প্রথম প্রকার দ্বিতীয় প্রকারের কত কত করে ছিল সোডা সাবান গুঁড়ো। এখন আমি দেখো দুই প্রকারের প্রথমে আমি সোডাকে একসাথে মেশাবো, যুক্ত করব।
দেখো কত হচ্ছে। দেখো আমি লিখে নেব যে 2 প্রকার কী ছিল, গুঁড়ো সাবান। 2 প্রকার গুঁড়ো সাবান মেশালে নতুন প্রকার গুঁড়ো সাবানে সোডা হবে। ঠিক আছে, সোডা হবে। দেখো প্রথম প্রকারে পেয়েছিলাম 4 কিগ্রা আর দ্বিতীয় প্রকারে পেলাম 8 কিগ্রা সোডা পেলাম। তো এটি যোগ করে পেয়েছি 12 কিগ্রা। এর সাথে আমি লিখে নেব আবার, এবং সাবান গুঁড়ো হবে। সাবান গুঁড়ো হবে। ঠিক আছে, দেখো প্রথম প্রকারে আমরা সাবান গুঁড়ো পেয়েছি 6 কিগ্রা আর দ্বিতীয় প্রকারে পেলাম 10 কিগ্রা, সমান পাচ্ছে এখানে 16 কিগ্রা। ঠিক আছে, এখন দেখো এই 12 কিগ্রা আর 16 কিগ্রাকে অনুপাতে প্রকাশ করে নেব। লিখে নেব অতএব, লিখে নেব যে তবে নতুন গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর অনুপাত সমান দেখো 12:16 সমান দেখো দুটোকে লঘিষ্ঠ আকারে পরিণত করে নেব। দুটো দেখো এখানে 4 দিয়ে ভাগ যাবে, 3 4 12 আর 4 4 16। কিন্তু প্রশ্ন বলেছে যে কত অংশ সাবান গুঁড়ো থাকবে। আবার লিখে নেব যে অতএব নতুন গুঁড়ো সাবানে সাবান গুঁড়ো থাকবে। সাবান গুঁড়ো থাকবে। দেখো নতুন গুঁড়ো সাবানের সোডা ও সাবান গুঁড়ো অনুপাত দেখো পেয়েছি 3:4। এটা হচ্ছে 3টা হচ্ছে তোমার সোডার সংখ্যা আর এটা হচ্ছে সাবান গুঁড়োর সংখ্যা। সাবান গুঁড়োর অংশটা আমাকে বের করতে বলা হয়েছে, তো 4টা উপরে লিখব। দেখো আর এখানে দেখো এটি যোগ হয়ে কিন্তু বসবে, 3 যোগ 4 মানে আনুপাতিক ভাগ হারটা কিন্তু এখানে লিখতে হবে। এখানে পেয়েছি উপরে 4 আর নিচে পাচ্ছি 7 অংশ। ঠিক আছে, বোঝা গেল। এরপরে দেখো 7 নম্বর অঙ্কটি। দেখো প্রশ্নে বলা হয়েছে দুটি সমান আয়তনের পাত্রে যথাক্রমে এত ও এত অংশে ফলের রস ছিল। আমি পাত্র দুটির অবশিষ্টাংশ জলপূর্ণ করে অন্য একটি পাত্রে সমগ্র জল মিশ্রিত ফলের রস ঢাললাম। নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত কত হবে হিসাব করে লিখি। দেখো এই অঙ্কটি কীভাবে করতে হবে আমি তোমাদের খুবই সহজে বুঝিয়ে দেবো, বোঝো। তোমাদের মনে হবে যে অঙ্কগুলো খুবই বড়, সময় অনেক লাগছে, সেটা না। আমি তোমাদের বোঝাচ্ছি বলে সময়টা লাগছে, তোমরা যখন বুঝে নিয়ে নিজে থেকে করবে কম সময়ের মধ্যে কিন্তু হয়ে যাবে। দেখো এখানে দেখো দুটি পাত্র আছে। প্রথমে লিখে নেব যে প্রথম পাত্রে ফলের রস আছে। প্রথম পাত্রে ফলের রস আছে সমান দেখো 1/3 অংশ। প্রশ্ন বলেছে যে দুটি পাত্রে কিন্তু
জল পূর্ণ করা হয়েছে, খালি খালি ছিল, জল পূর্ণ করা হয়েছে। আর জল পূর্ণ করার পর ধরো যে প্রথম পাত্রটা দাঁড়ালো 1 অংশ, তো জল কতটা পূর্ণ করা হলো, 1 অংশ থেকে এটা বাদ দিলে কিন্তু পেয়ে যাবো কতটা জল পূর্ণ করা হয়েছিল, জল দেওয়া হয়েছিল। তো লিখে নেব এখন যে অতএব প্রথম পাত্রে জল আছে, প্রথম পাত্রে জল আছে, সমান দেখো 1 থেকে 1/3 আমি বাদ দিয়ে দেবো। তো এখানে দেখো কীভাবে বাদ দেবো, এটা হচ্ছে অংশ, সমান ভগ্নাংশ আমি বিয়োগ করে নেব। এর নিচে 1 আছে, 1 আর 3 লসাগু করলে 3 হবে, 3কে নিচের 1 দিয়ে ভাগ করলে ভাগফল 3 হবে, আর 3-এর সাথে 1 গুণ করলে 3 হবে। এখানে 3কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল 1 পাবো, 1 ভাগফলের সাথে 1 গুণ করলে 1 পাচ্ছি, অংশ সমান দাঁড়াচ্ছে 3 থেকে 1 বাদ দিলে 2, নিচে 3 অংশ। এবার দেখো বের করব দ্বিতীয় পাত্রের হিসাবটা। প্রথমে লিখে নেব দ্বিতীয় পাত্রে ফলের রস আছে, লিখব যে দ্বিতীয় পাত্রে ফলের রস আছে, সমান দেখো এখানে পাচ্ছি আমরা, প্রশ্ন দেওয়া আছে 1/4 অংশ। তো দেখো দ্বিতীয় পাত্রটা কিন্তু খালি ছিল, আর সেখানে জল পূর্ণ করা হয়েছে, জল ভরে দিয়ে জল পূর্ণ করা হয়েছে। তো 1 অংশ কিন্তু হয়েছে, মোট 1 অংশ, সম্পূর্ণ অংশকে আমরা 1 অংশ ভাবছি। তো জল কতটা ভরা হয়েছে, 1 থেকে এটা বাদ দিলে কিন্তু পেয়ে যাব কতটা জল ভরা হয়েছে। লিখে নেব অতএব যে দ্বিতীয় পাত্রে জল আছে, সমান 1 বিয়োগ 1/4 অংশ, সমান দেখো এখানে আমি এটাকে এইভাবে ভগ্নাংশের মান নির্ণয় করে নেব, অংশ। 1 নিচে 1 আছে, 1 আর 4 লসাগু করলে 4 হবে, এই 4কে নিচের 1 দিয়ে ভাগ করলে ভাগফল 4 হয়, ভাগফল 4-এর সাথে 1 গুণ করলে পেয়ে যাচ্ছি 4 1-কে 4, বিয়োগ এই 4কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল 1 পাবো, 1-এর সাথে 1 গুণ করলে 1 পাচ্ছি। এখন দেখো এখানে পাচ্ছি 4 থেকে 1 বাদ দিলে 3, নিচে হচ্ছে 4 অংশ পেলাম। এখন দেখো দুই প্রকার পাত্রের যে ফলের রস আছে জল সমেত, সেটিকে নতুন একটি পাত্রে কিন্তু ঢালবো। তো দেখো আমি লিখে নিচ্ছি, লিখব এবার অন্য একটি পাত্রে সমগ্র জল মিশ্রিত ফলের রস ঢালা হলো, ঠিক আছে, ঢালা হলে লিখব, ঢালা হলে নতুন পাত্রে ফলের রস হবে, লিখে নেব, বলে নতুন পাত্রে ফলের রস হবে। দেখো প্রথম পাত্রে আমরা ফলের রস কত পেয়েছিলাম, প্রশ্ন দেওয়া আছে 1/3 যোগ দ্বিতীয় প্রকার পাত্রে 1/4 ফলের রস আছে, এটি আমি একসাথে যোগ করে নেব, অংশ সমান দেখো মান নির্ণয় করব। তো 3 আর 4 লসাগু করলে 3 4 12 পাচ্ছি, এই 12কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল 4 পাচ্ছি, ভাগফল 4-এর সাথে 1 গুণ করলে 4 1-কে 4 পাচ্ছি, যোগ 12কে 4 দিয়ে ভাগ করলে 3 পাচ্ছি, ভাগফল 3-এর সাথে 1 গুণ করলে 3 পাচ্ছি, অংশ সমান 4 আর 3 যোগ করে পেয়েছি 7, নিচে পাচ্ছি 12 অংশ। নতুন পাত্রে ফলের রস হবে এত অংশ। এবার দেখো লিখে নেব যে নতুন পাত্রে জল হবে সেটা বের করতে হবে।
লিখে নেব যে আবার নতুন পাত্রে জল হবে। দেখো আমরা হিসাব করে পেয়েছি, মানে 1 থেকে প্রথম পাত্রে দেখো 1 থেকে ফলের রসটা বাদ দিয়ে পেয়েছি 2/3 জল পেয়েছি অংশ। আর দ্বিতীয় প্রকার পাত্রে দেখো আমরা 1 থেকে ফলের রসটা বাদ দিয়ে পেয়েছি 3/4 অংশ জল পেয়েছি। এটি আমি একসাথে যোগ করে নেব। অংশ সমান দেখো এখানে আমি মান্য করে নেব। 3 আর 4 লসও করলে এখানে পাচ্ছি 12, আর 12কে 3 দেখা করলে ভাগফল 4 পাচ্ছি। ভাগফল 4-এর সাথে 2 গুণ করলে 4 2 8 পাচ্ছি। যোগ 12কে 4 দেখা করলে পাচ্ছি ভাগফল পাচ্ছি 3, 3-এর সাথে 3 গুণ করলে 3 3-কে 9 পাচ্ছি। অংশ এখন দেখো 8 আর 9 আমি যোগ করে বসে নেব। এখানে 8 আর 9 আমি যদি যোগ করে নিই, এখানে পেয়ে যাচ্ছি যে 17/12 অংশ পেলাম। এখন দেখো কী করব, আমি অনুপাতটা বের করে নেব যে অনুপাত কি হবে, ফলের রস আর জলের অনুপাতটা। তো দেখো লিখে নেব আমি যে অতএব নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত সমান দেখো কি হবে যে 7/12 পেয়েছি নতুন পাত্রে ফলের রস 7/12 অংশ, আর ইস্টু এখানে পাচ্ছি 17/12। ঠিক আছে, পাচ্ছি। এখানে দেখো অনুপাত দেওয়া আছে, তো আমরা কী করতে পারি, নিচে কিন্তু আমরা কাটাকাটি করে নিতে পারি। তো দেখো দুটোকে লঘিষ্ঠ আকারে পরিণত করে আমরা পেয়ে যাচ্ছি 7:17। ঠিক আছে, এটা হলো উত্তর। এরপরে দেখো 8 নম্বর অঙ্কটি। দেখো প্রশ্নে বলা হয়েছে রেশমি খাতুন 3টি সমান মাপের গ্লাস শরবত পূর্ণ করেছে। 3টি এখানে দেখো গ্লাস আছে, আর 3টি কিন্তু শরবত পূর্ণ করেছে। এই 3টি গ্লাসের শরবতের জল ও সিরাপের পরিমাণের অনুপাত যথাক্রমে এত এত এত। আমি এই 3টি গ্লাসের শরবত একটি বড় পাত্রে ঢেলে দিলাম। হিসেব করে দেখি এই নতুন পাত্রে জল ও সিরাপের পরিমাণের অনুপাত কি হলো। দেখো এই অঙ্কটি সহজ আছে, আমি সহজে বুঝিয়ে দিচ্ছি, তোমরা বোঝো। দেখো আমি লিখে নেব প্রথমে যে প্রথম গ্লাসে জল ও সিরাপের পরিমাণের অনুপাত তো দেখো এটা ছিল প্রথম অনুপাতটা 3:1। এখন আমি বের করে নেব যে প্রথম গ্লাসে জলের আনুপাতিক ভাগহার। লিখব প্রথম গ্লাসে জলের আনুপাতিক ভাগহার সমান দেখো এই 3টা হচ্ছে জলের সংখ্যা, 3 উপরে লিখব, আর এটি আমি যোগ করে বসে নেব। এখানে পেয়ে যাচ্ছি 4, পেয়ে গেলাম অংশ। আবার দেখো লিখে নেব প্রথম গ্লাসে সিরাপের আনুপাতিক ভাগহার লিখব। লিখে নেব সিরাপের আনুপাতিক ভাগহার সমান এই একটা হচ্ছে সিরাপের সংখ্যা 1 উপরে, এটি যোগ করে বসিয়ে পাচ্ছি আমরা 4 অংশ। এটা প্রথম ক্লাসে বের হলো।
এবার বের করব দ্বিতীয় গ্লাসে হিসাবটা। লিখে নেব দ্বিতীয় গ্লাসে জল ও সিরাপের অনুপাত, পরিমাণ অনুপাত। লিখে নেব যে দ্বিতীয় গ্লাসে জল ও সিরাপের পরিমাণের অনুপাত। এখানে দেখো দেওয়া আছে 5:3। লিখে নেব 5:3। এবার দেখো লিখব দ্বিতীয় গ্লাসে জলের আনুপাতিক ভাগহার। দ্বিতীয় গ্লাসে জলের আনুপাতিক ভাগহার সমান দেখো এই 5টা হচ্ছে জলের সংখ্যা, 5 উপর লিখব, আর এখানে এটি যোগ করে বসিয়ে পাচ্ছি 8 অংশ। এবার দেখো লিখে নেব দ্বিতীয় গ্লাসে সিরাপের আনুপাতিক ভাগহার সমান 3টা হচ্ছে সিরাপের সংখ্যা, 3টা উপরে, আর এর যোগ করে পেয়েছি 8 অংশ। দ্বিতীয় গ্লাসের হিসাবটা বেরিয়ে গেল। এবার বের করব তৃতীয় গ্লাসের হিসাবটা। দেখো লিখব তৃতীয় গ্লাসে জল ও সিরাপের পরিমাণের অনুপাত সমান দেখো এখানে পাচ্ছি 9:7। এবার দেখো লিখব তৃতীয় গ্লাসে জলের আনুপাতিক ভাগহার। তৃতীয় গ্লাসে জলের আনুপাতিক ভাগহার সমান দেখো এখানে 9টা পাচ্ছি জলের সংখ্যা, আর এটি যোগ করে পেয়েছি 16 অংশ। এবার দেখো লিখব তৃতীয় গ্লাসে সিরাপের আনুপাতিক ভাগহার সমান 60টা হচ্ছে সিরাপের সংখ্যা, আর এটি যোগ করে পেয়েছি 16 অংশ। এখন দেখো কি করব, যে এই 3 প্রকার গ্লাসের শরবতের দেখো জলকে মানে সম্পূর্ণকে এক জায়গায় ঢালবো। তো সম্পূর্ণকে ঢালার পরে কি হবে, যে নতুন প্রকার পাত্রে কিন্তু জলের পরিমাণটা কী হবে সেটা বের করব। এখন দেখো লিখে নেব যে এখন 3টি গ্লাসের শরবত একটি নতুন পাত্রে, ঠিক আছে, নতুন পাত্রে ঢেলে দিলে নতুন পাত্রে জল হবে। তো দেখো জল কি হবে সমান দেখো প্রথম গ্লাসে দেখো আমরা কি পেয়েছি, যে জলের আনুপাতিক ভাগহারটা পেয়েছি 3/4।
দ্বিতীয় পাত্রে আমরা জলের আনুপাতিক ভাগার পেলাম 5/8, আর তৃতীয় পাত্রে পেলাম 9/16। এই সম্পূর্ণটা আমরা যোগ করে নেব অংশ। তো দেখো যদি আমি যোগ করে নিই, তো এখানে পাচ্ছি, দেখো মান নির্ণয় করে নেব 4, 8, 16 আমি লসাগু করে নেব। 4, 8, 16 যদি লসাগু করি এখানে কিন্তু 16ই পাবো। দেখো এই 16কে দেখো প্রত্যেকটাতে ভাগ করা যাবে, 16ই পাচ্ছি। তোমরা আপনি কিন্তু লসাগু করে নিতে পারো। 16কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল আমরা পেয়ে যাব 4 পাবো। আর এই 4কে দেখো মানে ভাগফল 4-এর সাথে 3 গুণ করলে 3, 4, 12 পাবো। ঠিক আছে, যোগ 16কে 8 দিয়ে ভাগ করলে ভাগফল 2 পাবো। 2-এর সাথে যদি 5 গুণ করি 5 দিয়ে 10 পাবো। যোগ 16কে 16 দিয়ে ভাগ করলে ভাগফল 1 পাচ্ছি, 1-এর সাথে 9 গুণ করলে 9 পাচ্ছি অংশ। এখন আমি সম্পূর্ণটা যোগ করে বসিয়ে নেব। 12, 10-এ হয়েছে 22, 22 আর 9-এ পেয়ে যাচ্ছি আমরা, এখানে দেখো পেয়ে আছি 31। লিখে নেব 31/16 অংশ। এটা কি পেলাম? এখন 3টি গ্লাসের শরবত একটি নতুন পাত্রে ঢেলে দিলে নতুন পাত্রে জল হবে। এবার লিখব যে এবং সিরাপ হবে, সিরাপ হবে। দেখো প্রথম গ্লাসে দেখো আমরা জলের আনুপাতিক ভাগার সিরাপের আনুপাতিক ভাগার পেয়েছিলাম 1/4, যোগ দ্বিতীয় গ্লাসে পেয়েছিলাম 3/8, আর যোগ এখানে দেখো পেলাম তৃতীয় গ্লাসে 7/16। এটা আমি বসিয়ে নেব, এখানে লিখে নেব অংশ। সমান দেখো 4, 8, 16 লসাগু করলে 16ই হবে। এই 16কে 4 দিয়ে ভাগ করলে 4 হয় ভাগফল, ভাগফল 4-এর সাথে 1 গুণ করলে 4, 1-এ 4 পাবো। 16কে 8 দিয়ে ভাগ করলে 2 পাবো, 2-এর সাথে 3 গুণ করলে 3 দুগুণে 6 পাবো। যোগ 16কে 16 দিয়ে ভাগ করলে 1 পাবো, 1-এর সাথে 7 গুণ করলে 7, 1-এ 7 পাবো অংশ। এখন দেখো এটি যোগ করে বসিয়ে নেব 4, 6, 10 আর 7 যোগ করলে 17 পেয়ে যাচ্ছি, আর নিচে পাচ্ছি 16 অংশ। তো এটা পেলাম জলের অংশ, আর এটা পেলাম সিরাপের অংশ। এখন দেখো নতুন অনুপাতটা বের করে নেব। লিখব অতএব নতুন পাত্রে জল ও সিরাপের পরিমাণের অনুপাত সমান দেখো জলের অংশ পেলাম নতুন পাত্রে মানে বড় একটি পাত্রে 31/16 এখানে পাচ্ছি 17/16। এখানে দেখো যে অনুপাত থাকতে গেলে নিচে নিচে আমরা কাটাকুটি করে নিয়ে লঘিষ্ঠ আকারে পরিণত করতে পারি। তো উপরে পাচ্ছি 31 আর এখানে 1:2, এখানে 17। বুঝতে পারলে এটা কিন্তু সহজে হয়ে গেল। অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।